মন্ত্রী তাসিন মাহমুদ টানা 17 দিন পর সন্ধ্যা 6টায় বাংলাদেশ বিমানবন্দরে ল্যান্ড করেছেন। প্রত্যেকটা নিউজ চ্যানেলে এই একই সংবাদ। চিত্রনায়িকা মৌসি শেখ একের পর এক চ্যানেল পরিবর্তন করতে থাকলো। হিন্দি চ্যানেলগুলো বাদে প্রায় সব চ্যানেলগুলোতেই এই একটাই নিউজ। মৌসি বিরক্তি নিয়ে টিভিটাই অফ করে রাখলো। মৌসি সিঁড়ি ভেঙে নামতে নামতে রাহেলা খালাকে ডেকে খাবার দিতে বলে টেবিলে এসে বসলো। রাহেলা বেগম 18 বছর ধরে মৌসিদের বাড়িতেই কাজ করেন। রাহেলার একটা ছেলেও আছে, মাহিম। তার 17 বছর বয়স। পড়াশোনার পাশাপাশি মৌসির অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করে। মৌসি ছোট ভাইয়ের মতোই তাকে স্নেহ করে। রাহেলা কাপড় কাচা বাদ দিয়ে তাড়াহুড়ো করে মৌসির কাছে আসলো। মামুনি, আজ বাড়িতে রান্না হয়নি। ওই বাড়িতে কি আপা খেয়ে আসতে বলেছেন। বাড়ির সবাই ওই বাড়িতেই খাবেন আজ। ওই বাড়িতে কেন? আপা তো সেই ভোরেই ওই বাড়িতে গিয়েছেন। আজ তাসিন বাবা দেশে আসছে, বাড়ির সবাই একসাথে খাওয়া দাওয়া হবে তাই। মৌসি বিরক্তিতে কপাল কুঁচকে এলো, মনে মনে আওড়ালো। এত ঢং করতে পারে সব। মৌসি নিজের রুমে গিয়ে অনলাইনে খাবার অর্ডার করে নিল। আজ তো ওই বাড়িতে সে যাবেই না। তার নিজস্ব পৃথিবীটা উল্টিয়ে গেলেও যাবে না। পৃথিবীতে উনিই মনে হয় একমাত্র মন্ত্রী। একদিন বাড়িতে না থাকলেই পরের দিন ওনাকে নিয়ে উৎসব শুরু হয়ে যাবে। কই, সেও তো শুটিংয়ের জন্য টানা 2 মাসও দেশের বাইরে গিয়ে থেকেছে। এমন আদিক্ষেতা তো কাউকে করতে দেখেনি। রাগে দুঃখে মৌসির মাথা ব্যথা শুরু হয়ে গেল। সামনের সপ্তাহে মৌসি শহরের বাইরে যাচ্ছে। সপ্তাহখানেক একটানা শুটিং হবে। সেই দিকে তার মায়ের কোনো হেলদোল নেই। নিজের মেয়ের প্রতি কোনো টানই নেই যেন। যত টান তার ভাইয়ের ছেলের উপরে। এখন তো আবার তার ভাইয়ের ছেলে মন্ত্রীও হয়েছে। এখন তো আরও মাটিতে পা ফেলবেন না তিনি। আপাতমস্তক গম্ভীর, অহংকারী, হিংসুটে একজন পুরুষ তিনি। আর সেই উনিই নাকি মন্ত্রী? মানা যায় এগুলো? নিজের মনে কথাগুলো ভাবতে ভাবতেই খাবার চলে এলো তার। রাহেলা বেগম এসে বললেন, মুনতাহা আপা খবর পাঠিয়েছেন তোমাকে ওই বাড়িতে যাওয়ার জন্য। তুমি খাবার আনালে কেন মামুনি? আমার ওই বাড়িতে যেতে ইচ্ছে করছে না খালা। তাছাড়া আমার কাজ আছে, বাইরে যাব আমি। তোমার মেজো খালামণিরা সবাই এসেছেন। কারো কি বিয়ে হচ্ছে নাকি? এম্মা, না বিয়ে কেন হবে? কতদিন পর তাসিন বাবা আসছে। মৌসি ভ্রু কুচকে বলল। কত বছর পর আসছে খালা? রাহেলা বুঝতে পারছেন মৌসি টিপ্পনি কেটে কথা বলছে। রাহেলা নিচে গিয়ে নিজের কাজে মন দিলেন। তাসিন মাহমুদ ঠিক 6টায় এয়ারপোর্টে ল্যান্ড করলো। এয়ারপোর্টের সামনে অধিক মানুষের ভিড়। ক্যামেরা, লাইট, শতাধিক সাংবাদিক। সবার সাথে কথা বলে ভিড় ঠেলে তাসিন মাহমুদ গাড়িতে উঠে বসল। আগে সংসদে গেল। সংসদ থেকে বাড়ি ফিরতে রাত প্রায় 11টা বেজে গেল। বাড়িতে আত্মীয় স্বজনে ভরপুর। রান্নার বিশাল আয়োজন করা হয়েছে। সে বাড়িতে ঢুকতেই হই হুল্লোড় পড়ে গেল। তাসিন মাহমুদের বাবা আহসানুল চৌধুরী কয়েকজন বন্ধুকেও দাওয়াত করেছেন। বন্ধুমহলের বন্ধুগণ প্রায়ই বলেন, কিরে, ছেলের এত বড় সাফল্যেতে এতদিন দাওয়াত করেও খাওয়ালি না? আহসানুল চৌধুরী জানেন তাহসিন এসব নিয়ে আনন্দ আয়োজন একদম পছন্দ করবে না। তাসিনকে একবার বলার পর একদম নাকচ করে দিয়েছিল। কিন্তু তাকেও তো সবার সাথে চলতে হয়। তাসিন বাড়িতে থাকাকালীন কাউকে দাওয়াত করে আনা যাবে না, কিন্তু তার অনুপস্থিতিতে আয়োজনটা করে ফেললে মানুষের মুখের সামনে অন্তত কিছু বলবে না। এইদিকে তাসিন বাড়িতে না থাকাকালীনও দাওয়াত করা যায় না। তাই তাসিন আসবে রাতে, রান্নার আয়োজনও শেষ হয়ে যাবে। তাসিনের সাথে একটু দেখা সাক্ষাৎ করে চলে যাবেন তারা। সব একসাথেই সমাপ্তি হবে। এই ভাবনায় ছোটখাটো একটা আয়োজন করেছেন তিনি। তাসিন মাহমুদ বাড়িতে ঢুকে মুখ গম্ভীর করে ফেলল। ভেবেছিল বাড়িতে ফিরেই মায়ের কোলে মাথা রেখে ঘুমাবে। কিন্তু এই একদল মাছের মতো ভন ভন করে ঘুরতে থাকা এত মানুষ দেখে মুডটাই নষ্ট হয়ে গেল তার। না চাইতেও খাবার টেবিলে সবার সাথে হাসি মুখে বসে খেতে হলো। তাসিন মাহমুদের 2 চাচি আর মৌসির মা মুনতাহা বেগম খাবার এগিয়ে দিচ্ছেন। তাসিন মাহমুদের মায়ের প্রেশার বেড়েছে, তাই তিনি বিশ্রাম নিচ্ছেন। আহসানুল চৌধুরী মুনতাহাকে বললেন, মৌসিকে দেখছি না কেন? মৌসির নাম শুনতেই তাসিন মাহমুদ খাবার প্লেট থেকে চোখ তুলে তাকালো। মুনতাহা বেগম ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, কল দিচ্ছি, রিসিভ করছে না। বিহানকে দিয়ে খবর পাঠালাম, এখনও আসলো না। দিন দিন আজ তো বেয়াদব হচ্ছে। আমি দেখে আসছি তাহলে। আপনাকে আর যেতে হবে না ভাইজান, তোয়া গিয়েছে। তোয়া দৌড়ে এসে বলল,
ফুপি, আপাই তো কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। আমাদের বংশের সবচেয়ে সুন্দর নাক তো মৌসিপুর। আমি যেই মৌসিপুর সুন্দর নাকটায় একটু হাত দিলাম, আপাই ঘুমের মধ্যেই তাড়া করলো আমাকে। আপাই কি ঘুমের মধ্যেও সব দেখতে পায় ফুপি? বিহান তোয়াকে ধমক দিয়ে বলল, এই গাধি, আপাই আমাদের বংশের হবে কেন? আপাই তো শেখ বংশের। ছোট্ট তোয়া চিন্তিত মুখে বলল, এই জন্যই আমি ভাবি মৌসিপুর এত সুন্দর নাক কেন? আপুর মতো চিকন নাক আমাদের কারো হয়নি কেন? আমি এতদিনে ভাবতাম আপাই ম্যাজিক করে এত সুন্দর বাঁশির মতো চিকন নাক করেছে নায়িকা হওয়ার জন্য। বাঁশি কি বুঝিস তুই? হ্যাঁ, আম্মু তো বলে আমি বড় হলে আমারও মৌসিপুর মতো সুন্দর সরু বাঁশির মতো চিকন নাক হবে, আর নাকের আগায় মৌসিপুর মতো সুন্দর তিলটাও হবে। বিহান হো হো করে হেসে বলল। আম্মু তোকে বোকা বানিয়েছে ঢেড়স। দুজনের কথোপকথনে আহসানুল চৌধুরী না হেসে পারলেন না। এইদিকে মুনতাহা শেখ তখনই রান্নাঘরে চলে গেছেন। সবার খাওয়া দাওয়া শেষ হলেও মৌসি এখনও আসলো না। মাথা ব্যথার বাহানা দিয়ে শুয়ে রইল। এদিকে মৌসির খালাতো মামাতো বোনরা মৌসিদের বাড়ি থেকে মৌসিকে এক প্রকার পাজাকোলা করে এই বাড়িতে নিয়ে আসলো। তাসিন মাহমুদ মৌসির দিকে আর চোখে একবার তাকিয়ে উপরে চলে গেল। মৌসিও চোখ মুখ কঠিন করে মুখ ঘুরিয়ে নিল। মুনতাহা বেগমের বাবার বাড়ির পাশেই বিয়ে হয়েছে। চৌধুরী বাড়ি আর শেখ বাড়ি পাশাপাশি দুটো বাড়িতেই যৌথ পরিবার। মৌসির বাবারা দুই ভাইয়ের 3 ছেলে মেয়ে। মৌসি বাবা মায়ের একমাত্র মেয়ে। আর মৌসির চাচার 2 ছেলে, মিশান আর নিশান। আর মৌসির ফুপা মারা গিয়েছে, তাই মৌসির ফুপি আর ফুপির মেয়ে নওশিন মৌসিদের বাড়িতেই থাকে। তাসিন মাহমুদের বাবারা 3 ভাই 2 বোন। তাসিনের বাবা সবার বড়। তাসিন মাহমুদ আর তার 2 বোন, আফিয়া আর আখি। মেজো চাচার 2 ছেলে 1 মেয়ে, তিহান, বিহান আর তোয়া। ছোট চাচার 2 মেয়ে, রশনি আর জুই। যৌথ পরিবারে সবার খুব ভালো বন্ডিং। কাজিন মহলের মধ্যেও সবার খুব ভালো সম্পর্ক। একমাত্র তাসিন মাহমুদ আর মৌসির মধ্যে সাপে নেউলের সম্পর্ক। কেউ কারোর সাথে কথা বলে না, ঝগড়াও করে না, কিন্তু মনে হয় দুজনের আজন্মের শত্রু। তাসিন মাহমুদ ছোট থেকে চুপচাপ এবং গম্ভীর। অসহায় মানুষদের প্রতি তার বাল্যকাল থেকেই মায়া হয়। টিফিনের টাকা দিয়ে ফুটপাতে থাকা মানুষগুলোকে পাউরুটি কিনে চুপচাপ তাদের পাশে রেখে চলে আসতো। বাচ্চাদের চকলেট কিনে দিত। যে একটু বড় হলো সন্ধ্যার পর ফুটহাত ধরে হেঁটে বেড়াতো, চুপচাপ বসে থেকে তাদের দেখত। আসিফ মাহমুদের পারিবারিক ব্যবসা আছে, আইটি ফার্ম আছে। পরিবারের কর্তারা ওইগুলোই দেখাশোনা করেন। মৌসির শরীরে সত্যিই জ্বর। মৌসিকে পাজাগলা করে নিয়ে এসে ড্রয়িং রুমের সোফাতে নামিয়ে দেয়। বাইরের মেহমানরা ততক্ষণে চলে গিয়েছেন। মৌসির মেঝো মামানি এসে মৌসির জ্বর শুনে নিজের হাতে ভাত মেখে খাইয়ে দিলেন। আহসানুল চৌধুরী জ্বর মেপে ওষুধ দিলেন। ছোটরা মিলে মৌসিকে ঘিরে বসল। মৌসির খালামণি রাজশাহী থেকে এসেছে। মৌসির খালামণির মেয়ে মাফিন বলল, মৌসিপু, আমরা যখন আসি তখনই তুমি অসুস্থ থাকো, না হয় শুটিংয়ে ব্যস্ত থাকো। তোমার সাথে আড্ডা দিতেই পারি না। মৌসির মনটা খারাপ হয়ে গেল। সত্যি মাফিনরা আসলে সে আর সময় দিতে পারে না। মাফিনরা আড্ডা জমায় এই বাড়িতে মৌসিকে সবাই ভীষণ ভালোবাসে, এক কথায় মাথায় তুলে রাখে। তারপরও মৌসির আসতে ইচ্ছে করে না। মৌসি ভেবে নিল শরীর খারাপ হোক আর যাই হোক, আজ সারা রাত আড্ডা দিবে সে। মৌসির আশেপাশে তিহানকে খুঁজছিল কিছু স্ন্যাক্স নিয়ে এসে দিতে বলবে বলে, কিন্তু ড্রয়িং রুমের কোথাও তিহানকে চোখে পড়ল না। বিহানটাও আশেপাশে কোথাও নেই। মৌসি বিরক্তি মুখে খোলা চুলগুলো হাত খোপা করছিল, আর তিহান করিডর থেকে মুগ্ধ হয়ে মৌসিকে দেখছিল। মৌসি সিঁড়ির দিকে তাকাতে তিহানকে দেখে হাত উঁচু করে ডাকল। আফিয়ার রুমে সবাই আড্ডা দিতে বসেছে, কিন্তু এই আড্ডা মৌসির গান ছাড়া জমবে না। মৌসি ছোট্ট থেকে গান গায়। মৌসি আগে গায়িকা হিসেবে পরিচিত হয়েছে, তারপর চিত্রনায়িকা। মৌসির জ্বরের সাথে একটু ঠান্ডারও চাপ মনে হচ্ছে। কয়েক কলি গান শুনিয়ে গল্পের আড্ডা জমালো। এখন আড্ডার মূল বিষয় হচ্ছে নতুন সরকারকে নিয়ে আলোচনা। তর্ক বিতর্কের মাঝে মৌসি এক পর্যায়ে বলল, তোদের নতুন সরকার আন্দোলন করলো চাকরির জন্য, কিন্তু হয়ে গেল নিজেই সরকার। ব্যাপারটা জোস না?
পুরো কথাটা মৌসি শেষ করতেও পারল না, এর মধ্যেই মন্ত্রী তাহসিন মাহমুদ দরজার সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তাহসিন মাহমুদকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে সবাই। মৌসি বাদে বাকি সবাই কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। মন্ত্রী সাহেব এখনও দরজার সামনেই দাঁড়িয়ে আছে। মৌসি মেরুদণ্ড সোজা রেখে আগের মতো বসেই মুখে চিপস পুড়ছে। চিপস মুখে পুড়ে পাশ থেকে ফোনটা নিয়ে ফুল ভলিউমে গান ছাড়ে সে। তাহসিন আফিয়ার কাছে মলম নিতে এসেছিল। এসে এদের আলোচনা শুনে গম্ভীর মুখ আরও গম্ভীর হয়ে যায়। মলম না চেয়েই নিজের ঘরে চলে যায় সে। তাহসিন চলে যেতেই মৌসি শব্দ করে হেসে ফেলে বলে, মন্ত্রী সাহেবকে দেখে তোদের এত ভয়? মৌসি হেসে ফ্লোরে গড়াগড়ি খেল। রোশনি মুখ থেকে কম্বল সরিয়ে বলল, এত সাহস তুমি কোথা থেকে পাও মৌসিফু? কেন, উনি বাঘ না স্বৈরাচার? আখি মুখ ভার করে বলল, আমার ভাইয়া কোনো চাই না। তোমরা আমার ভাইকে নিয়ে পড়লে কেন? মৌসি আখির গাল টিপে দিয়ে মুচকি হেসে বলল, আফিয়াপু, এই আখি বাবুটাকে আয়নাঘরে গুম করে দাও। আখি ক্লাস 5-এ পড়ে। কাদো কাদো মুখ নিয়ে আফিয়ার দিকে তাকিয়ে রইল। বাকিরা হো হো করে হেসে উঠল। কিছুক্ষণ পর রশনির ফোনে কল আসায় রশনি বারান্দায় উঠে গেল। এই তোমাকে না বললাম আজ কথা বলতে পারবো না? জানগো, দেখতে ইচ্ছে হচ্ছে খুব। চলে আসো বাড়ির মধ্যে, এসে বলো রোশনিকে দেখার জন্য বুকের মধ্যে তোড়পাড় করছে। আপনাদের মেয়েকে একটু দেখতে দিন। এইটা হয় নাকি? হয় না তো, এই মাঝরাতে দেখার কথা বলতেছো কেন? ও জানগো, বলো। চলো না বিয়ে করি। কাজে নিয়ে চলে আসো। এখন আসবো? হ্যাঁ, এখনই আসো। এসে বিয়ে করে নিয়ে কোলের উপর বসিয়ে রাখো। এই রাত করে কিভাবে সম্ভব? তোমার জন্য বেনারসি কিনতে হবে তো। যেই সময়টা বেনারসি কিনতে পারবা তখন বলবা জান চলো বিয়ে করি। তার আগে যদি তোমার মুখ থেকে যখন তখন এই কথা বের হয়, খুন করে ফেলবো একদম। জান, রেগে যাচ্ছ কেন? এভাবে জ্বালাচ্ছ কেন? আজ সবাই একটু এক জায়গায় হয়েছি, আজকেই তোমার প্রেম পাচ্ছে। অন্যদিন তো নাকে তেল দিয়ে ঘুমাও। আমার রুমে তেল থাকে না জান। এক বক্স কালি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, দাঁড়াও। অন্যদিন তো ক্লান্তির জন্য ঘুমিয়ে পড়ি। আজ তোমার ক্লান্তি কোথায় গিয়েছি শুনি? তোমার কাছে রেগে এসেছি জান। আমার খুব ঘুম পাচ্ছে, বাই। এই না, তোমার ঘুম পাবে কেন এখন? তোমার ক্লান্তি আমাকে দিয়ে গেছো, তাহলে আমার ঘুম আসবে না তো কার আসবে? ও রোশনি, জানগো। এইভাবে ডেকো না তো। 1000বার ডাকবো। এখন তো রাখো প্লিজ। তাহলে কাল দেখা করবা? তোমার রুমে গিয়ে দেখা করে আসবো, বাই এখন। জানগো। রশনি কল কেটে দিয়ে মুচকি হাসলো। তারপর আড্ডার আসরে এসে বসলো। আফিয়া রশনির দিকে তাকিয়ে বলল, এত রাতে কে ফোন দিয়েছে? কাল ক্লাস আছে, ডিপার্টমেন্ট গ্রুপের স্যার জানিয়ে দিয়েছে। আমাকে অনলাইনে না পেয়ে শারমিন কল দিয়েছিল। এরই মধ্যে মৌসির হেঁচকি উঠে গিয়েছে। আফিয়ার রুমে আজ পানি নিয়ে আসা হয়নি। আফিয়া পানি নিয়ে আসার জন্য উঠতে যাচ্ছিল, মৌসি থামিয়ে দিয়ে বলল, তুমি বসো, আমি খেয়ে আসছি আর নিয়ে আসছি। মৌসি উঠে আসলো। আফিয়ার রুমের পাশে রোশনি আর তোয়ার রুম, তারপর মন্ত্রী সাহেবের রুম। মৌসির রোশনিদের রুম পার হতেই হ্যাচকা টেনে কেউ পাশের রুমে নিয়ে মৌসির মুখ চেপে ধরল। মৌসি ভয়ের চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর পরিচিত স্মেল পেয়ে পিটপিট করে তাকিয়ে মুখের সামনে মন্ত্রী সাহেবকে দেখল। মন্ত্রী সাহেব মৌসির চোখের দিকে গভীর চোখে তাকিয়ে আছে। মৌসির চোখের উপরে চলে আসা চুলগুলো বাম হাতের সাহায্যে কানের পাশে গুজে দিয়ে কানের কাছে মুখ নিয়ে এসে গলার স্বর খাদে নামিয়ে বলে, এইভাবে একটু একটু করে না মেরে একেবারে মেরে দিলেই তো পারিস। এত জেদ কেন তোর? মৌসি কিছু বলতে চাচ্ছে, বুঝতে পেরে মন্ত্রী সাহেব মৌসির মুখ থেকে হাত সরিয়ে নিল। মৌসি জোরে একটা শ্বাস নিয়ে চোখ পাকিয়ে বলল, খবরদার আমার আশেপাশে আসবেন না। এখন হাজার হাজার মেয়েদের ক্রাশ হয়েছেন, তাদের দিয়ে হচ্ছে না। মন্ত্রী সাহেব ঠোঁট কামড়ে চুলগুলো ঠিক করতে করতে বলল, হচ্ছে তো অনেক কিছুই, কিন্তু ফিলিংস আসছে না। ছি, বাড়ির সবার সামনে এত ভদ্র, এত লাজুক, এত গম্ভীর, আর আমার সামনে ছি। এত রূপ একসাথে সামলান কি করে? মৌসির কাঁধের উপর দিয়ে দেয়ালে তাসিনের হাত রাখা। মৌসির চোখের দিকে চোখ রেখেই লাজুক হেসে বলল, তোর কাছে আসলে তো সব খুলে যায়।
মৌসি বিরক্ত হয়ে চোখ পাকিয়ে চলে যাচ্ছিল। মন্ত্রী সাহেব মৌসির হাত টেনে বুকের কাছে নিয়ে আসলো। মৌসির চোখে মুখে বিরক্তি আর অন্যদিকে বুকের মধ্যে অস্থিরতা। এই দুই মিশ্রণে বয়ে চলা স্রোত সে নিতে পারে না। সে হাত সারিয়ে নেয়ার বৃথা চেষ্টা চালাচ্ছে। তাসিন সেইভাবেই দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে মৌসি রাগ করে বলে, হাতটা খাটের উপরে নিয়ে গিয়ে ধরে রাখুন, ততক্ষণে অন্তত ঘুমাই আমি। মন্ত্রী সাহেব সিরিয়াস মুখভঙ্গি করে বলল, বিয়ের আগে তুই আমার সাথে আমার খাটে ঘুমোতে চাস? একটু লজ্জা করলো না তোর? আমার তো এখন লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। মৌসি চোখ বড় করে তাকালো। মৌসি অবাক হয়ে যাচ্ছে। দেশবাসীর কাছে এত ভদ্র একটা ছেলে, সে মনে মনে এত বড় অসভ্য কিভাবে হয়? কিরে, আমার সাথে ঘুমাবি? বিছানা ঠিক করব? আমার রুম আবার অন্য কেউ বিছানা ঠিক করলে আমার পছন্দ হয় না। তোর একটা সুবিধা হবে, তোর কখনো বিছানা ঠিক করতে হবে না। এটা আমি প্রতিদিন করে দেব। তুই শুধু একটু বেশি করে। এই থামবেন আপনি? ফোনটা থাকলে রেকর্ড করে আপনার দেশবাসীকে শোনাতাম আমি, অসভ্য একটা। আমার ফোন নিয়েও রেকর্ড কর, নে, পরে তোকে পাঠিয়ে দেব। হাতটা ছাড়ুন। মন্ত্রী সাহেব নিজের গালে হাত রেখে বলল, এই যে এখানে একটা লম্বা করে চুমু দে, তারপর ছাড়ছি। চিত্রনায়িকাদের চুমু কেমন হয় জানার খুব ইচ্ছা আমার। তাড়াতাড়ি টুক করে একটা চুমু দিয়ে দে। রাগে অভিমানে মৌসির গাল লাল হয়ে গেল। তাসিনের কাছ থেকে চিত্রনায়িকা নামটা সে শুনতে চায় না। মৌসির চোখ পানিতে টলমল করে উঠল। তাসিন মৌসির চোখে পানি দেখে হাতটা ছেড়ে দিতেই মৌসি দৌড়ে পালিয়ে গেল। আর মন্ত্রী সাহেব মৌসির দৌড়ে পালিয়ে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। পরের দিন বিকেলে মৌসি গাড়ি নিয়ে বের হয়েছে, সাথে মাফিন আর নওশিনকে নিয়েছে। ডিরেক্টর আজমুল রহমানের ছেলের জন্মদিন আজ। মিডিয়া জগতের অনেকেই আমন্ত্রিত। এই জেনারেশনের জনপ্রিয় নায়ক হিমেল শিকদারও আসছেন। নওশিন মাফিন দুজনেই হিমেলের প্রচণ্ড ভক্ত। মৌসির পরপর 3টা মুভি হিমেলের সাথে। সময় মিলাতে না পারায় এই দুই অন্ধভক্তকে দেখা করিয়ে দিতে পারে না সে। মৌসির বাড়িতে বেশ কয়েকবার হিমেল এসেছে, কিন্তু কোনো না কোনো সমস্যার জন্য নওশিন আর মাফিনের সাথে দেখা করানো হয়নি। নওশিন মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে গিয়েছে বা মাফিনের পরীক্ষা চলেছে। ওই মুহূর্তে হিমেলের সময় হয়েছে, এইভাবেই দেখাটা হয়নি। বাড়ির অন্যান্য সদস্যগুলোর সাথে বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছে। আজ নওশিন আর মাফিনকে এক প্রকার চমকে দিবে বলেই দুজনকে নিয়ে এসেছে মৌসি। হিমেল শিকদার সহ মিডিয়া জগতের আরও নায়ক নায়িকাদের সাথে মৌসি দেখা করিয়ে দিল। হিমেল শিকদারকে দেখার পর মাফিন একটু হলেই জ্ঞান হারাতো। নওশিন পাশ থেকে মাফিনের হাতটা শক্ত করে ধরে আছে। মৌসি অ্যাশ কালারের জামদানি শাড়ি পরেছে। যে কোনো অনুষ্ঠানে মৌসি বেশিরভাগ সময় শাড়িই পরে। হিমেল শিকদার অনুষ্ঠান শেষ হওয়ার পরেও নওশিন আর মাফিনকে অনেকটা সময় দিল। মৌসিরা বাড়ি ফেরার সময় বুঝতে পারল ডিরেক্টরের বাড়ির সামনে থেকে বাইকে করে 2টা ছেলে তাদের পিছু নিয়েছে। এমনকি মৌসির গাড়ির পিছনেই ছেলে দুটো আসছে। মৌসি মোড় ঘোরালে ছেলে দুটোও মোড় ঘোরাচ্ছে। মৌসির ইচ্ছে ছিল 3জন আজ ঘুরবে, কিন্তু এমন বিপদ সংকেত বুঝেও ঘুরে বেড়ানোটা বোকামি হবে বলে বাড়ি চলে আসলো। মৌসির সামনে সপ্তাহে শহরের বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু আবহাওয়াজনিত কারণে কাল ভোরেই যেতে হবে। কিছুক্ষণ আগে শুটিং সেট থেকে ডিরেক্টর আজমুল কল করেছিলেন। মৌসিকে লাগেজ গোছাতে দেখে মুনতাহা বেগম বললেন, 1 সপ্তাহ আগে লাগেজ প্যাক করছো কেন? আমাকে কাল ভোরে যেতে হবে আম্মু। আমাকে বলনি তো। আমি মিনিট 10 আগে কল পেলাম। তুমি তো ওই বাড়িতে ছিলে। তোমার নিজের মেয়ের বেলায় কোনো কিছু জানার সময় থাকে নাকি? থাকে না তো। সব সময় তোমার ভাইপো মন্ত্রী বলে স্লোগান দাও। যাও। মুনতাহা বেগম বুঝতে পারছেন মেয়ে তার ভীষণ অভিমান করে বসে আছে। মুনতাহা এগিয়ে গিয়ে মেয়েকে পাশে বসিয়ে নিয়ে বুকে টেনে বললেন, আমার মেয়েটা দিন দিন এমন হিংসুটে কেন হয়ে যাচ্ছে? আমার মেয়ের সঙ্গে যে আমি সব জায়গায় ছুটে বেড়াই, এমনকি দেশের বাইরে গিয়েও মেয়েকে পাহারা দিই। যতদিন মেয়ের শ্যুট থাকে ততদিন ছায়ের মতো কাজ ঘেঁষে থাকে। সেইটা কি আমার মেয়ে দেখে না? তখনই কি আমার ভাইপো আমার আঁচলের ছায়ে থাকে, না আমার মেয়েটা থাকে? তারপরেও তুমি তোমার ভাইয়ের ছেলেকেই বেশি ভালোবাসো। দুজনকেই বাসি। যে কোনো একজনকে বাসতে হবে, দুজনকে তো বাসা যাবে না। কি একটা কাজ দেখো, এত বড় গায়িকা আবার হিংসেও করে। মৌসি মায়ের কথায় হেসে ফেলল।
মুনতাহাও নিজের রুমে গিয়ে লাগেজ গুছিয়ে নেয়। মৌসির বাবা কানাডায় আছেন। মৌসিরা সবাই কানাডায় যাতায়াত করে। মুনতাহা একটানা বাড়ির সবাইকে এবং ভাইদেরকে ছেড়ে ওখানে থাকতে পারেন না, তাই বেশিরভাগ সময় দেশে থাকেন। এইদিকে নিশান এক বক্স চকলেট নিয়ে এসে ড্রয়িং রুমে নওশিনের হাতে দিয়েছে। নওশিন চকলেটগুলো নিয়ে উপরে মৌসির রুমে চলে যায়। চকলেট খেতে খেতে নওশিন মৌসিকে লাগেজ গোছাতে সাহায্য করছিল। এক পর্যায়ে গল্পের মধ্যে নওশিন বলল, তাসিন ভাইয়াকে যা লাগে না, মীরা তো সব ফিদা। মৌসি ভ্রুকুচকে বলল, তুইও ফিদা নাকি? নওশিন লাগেজে পারফিউম রাখতে রাখতে বলল, আমাকে কি তোমার ছেলে মনে হয়? মৌসি একটা টি শার্ট ভাঁজ করছিল। নওশিনের কথার উত্তরে বলল, তা মনে হবে কেন? তাহলে সব মেয়েরা ফিদা হলে আমি কেন হব না? ও আচ্ছা, অসভ্যদের কাতারে তুইও আছিস তাহলে? নওশিন মুখে চকলেট পুড়ে বলল, অসভ্য কেন? ওই লোক যেই অসভ্য তার ফ্যানগুলো তো আরো বেশি অসভ্য। কি যে বলো তুমি? তাসিন ভাই যখন গম্ভীর হয়ে রেগে গিয়ে কথা বলে, তাসিন ভাইয়ের চোয়ালের দিকে তাকিয়ে মনে হয় উফ, চকলেটের মতো খেয়ে ফেলি। শুধু কি মন্ত্রী সাহেবের চোয়াল খেয়ে ফেলতে ইচ্ছে করে? তার তামাটে ঠোঁটটা চকলেট ভেবে খেতে ইচ্ছে হয় না তোদের? নওশিন বোকার মতো মৌসির দিকে চেয়ে রইল। মৌসি কি রাগ করল না মজা নিল বোঝা গেল না। মধ্যরাত থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। মৌসির বৃষ্টির মধ্যে একটা শুট আছে। এখন টানা কয়দিন বৃষ্টি হবে। ডিরেক্টর সাহেব গতকাল রাতে যশোরে রওনা দিয়েছেন। আগে থেকে স্পট করা আছে। মৌসিদের ভোরের ফ্লাইটে যাওয়ার কথা, কিন্তু মাঝরাত থেকে ঝড় বৃষ্টি শুরু। ভোরের দিকে মিশনের এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু মিশনের হঠাৎ করে প্রচণ্ড জ্বর। মুনতাহা ভোরে উঠে তাসিনকে কল দিয়ে মিশনের জ্বরের কথা জানান এবং তাদের এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসতে বলেন। এদিকে মৌসি তিহানকে কল দিয়ে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আসতে বলে। মৌসি রেডি হয়ে বাইরে এসে দেখে তাসিন গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই এত ভোরে তাসিনকে দাঁড়িয়ে থাকতে দেখে মৌসি মায়ের দিকে তাকায়। মুনতাহা মৌসির তাকানো উপেক্ষা করে গাড়িতে উঠে বসেন। ততক্ষণে বাড়ির মধ্যে থেকে তিহানও বের হয়েছে, সাথে আহসানুল চৌধুরীও আছেন। তিহান তাহসিনকে দেখে ভাইয়ের দিকে এগিয়ে আসে। ভাইয়া তুমি যাচ্ছ? মন্ত্রী সাহেব নিচু কণ্ঠে বলল। হ্যাঁ। আহসানুল চৌধুরীর সামনে মৌসি একটা কথাও বলতে পারল না। মামার কাছ থেকে বিদায় নিয়ে মায়ের পাশে গিয়ে বসল। তাসিনের গাড়ি গেট থেকে বের হতেই আহসানুল চৌধুরী হাত উঁচু করে বললেন, আমাকে নিয়ে চল, মৌসি মামুনিকে রেখে আসি। তাসিন হালকা হেসে দরজা খুলে দিল। অন্ধকার ঠেলে গাড়ি ছুটছে। ঝড় থেমেছে আধা ঘন্টা হতে চলল। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখন। মৌসি অল্প একটু কাজ নামাতেই বৃষ্টির ঝাপটা এসে চোখে মুখে পড়ল। মুনতাহা জানালা আটকে দিতে বললেন। তাসিন চুপচাপ ড্রাইভ করছে। আহসানুল চৌধুরী মৌসির সাথে খোশ গল্প করছেন। ভাবছি একদিন তোদের শুটিং সেটে যাব। কবে আসবা বলো? ঢাকার মধ্যে শর্ট হলে জানাবি। আচ্ছা জানাবো মামা। তোর মামুনিদের নিয়ে যেতে হবে একদিন। তোর যত শর্ট সব ঢাকার বাইরে হয়, অফিস থেকে যেতেও পারি না। সামনের মাসে পাহাড়ি এলাকায় আমার শুট আছে। সবাই একটা ফ্যামিলি ট্রিপের পরিকল্পনা করে ফেলো। দুটো কাজ একসাথে হবে, ট্যুর দেওয়া হবে, শুটিং সেটও দেখা হবে। সেই সময় তাহসিন ফ্রি থাকলেই হয়। মৌসি তাসিনের দিকে বাঁকা করে তাকিয়ে বলল, একজন না গেলে কিছু হবে না মামা। একজনের জন্য সবার আনন্দ মাটি করা যাবে না। আর উনি তো দেশ বিদেশ একা একাই ঘুরে আসে, কাউকে কি সাথে নেয় নাকি? নেয় না তো, তাই শুধু একজনের জন্য ট্যুর মিস দেওয়া যাবে না তো। মুনতাহা মৌসির দিকে তাকিয়ে চোখ রাঙালেন। মৌসি সেই দিকে ফিরেও তাকালো না। তাসিন লুকিং গ্লাস দিয়ে মৌসিকে আর চোখে দেখছে। কি শান্তশিষ্ট মায়া মায়া চোখ। নাকের উপরের গাঢ় তিলটা আধো অন্ধকারের মধ্যেও মৌসির গায়ের রক্তের সাথে জলজল করছে। সিল্কি চুলগুলো উঁচু করে বাঁধা। মৌসি বেশ কি বুঝতে পারছে তাসিন তাকেই দেখছে। মুনতাহা পাশ থেকে বললেন, আমার বাবাকে ছাড়া কোনো ট্যুর হবে না। আমার বাবা সময় পেলে সবাইকে নিয়ে যাবে, তার আগে কোনো ট্যুর নয়। আমু, তুমি একজনের জন্য বাকিদের উপরে অবিচার করছো, এটা কিন্তু মানা যায় না।
তাসিন নিজ মনে ড্রাইভ করছে। কেউ দেখলে বুঝবে না তার শরীরের প্রতিটি নিউরন মৌসিকে পর্যবেক্ষণ করছে। মৌসির কথা বলার সাউন্ড, মৌসির প্রত্যেকটা কথা সে অনুধাবন করছে। এই দিকে তাকে দেখলে মনে হবে দেশের চিন্তায় সে বিমোহিত। এখন পাশে কি হচ্ছে তা নিয়ে তার ভাবনাই নেই। পরের দিন সকালে তাসিন নামাজ পড়ে বাইরে হাঁটতে বের হলো। বের হওয়ার আগে স্কুল জীবনের বন্ধু তন্ময়কে কল করে বের হতে বলল। কিছু সময় হাঁটার পর ফুটপাতের এক প্রান্তে এসে দাঁড়ালো। ফুটপাতে সারি সারি মানুষ ঘুমিয়ে আছে। কয়েকটা ছোট বাচ্চা ঘুম থেকে উঠে চুপচাপ বসে আছে। তাসিন পাশের টং দোকান থেকে পাউরুটি বিস্কুট নিয়ে বাচ্চাগুলোর হাতে দিয়ে তাদের পাশে বসলো। একটা বাচ্চা কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে এক প্যাকেট বিস্কুট তাসিনের দিকে এগিয়ে দিল। তাসিন হাসি মুখে বিস্কুটের প্যাকেট ছিঁড়ে বাচ্চাটার হাতে ধরিয়ে দেয়। মাথায় হাত রেখে এলোমেলো চুলগুলো ঠিক করে দিল। তন্ময় এসে তাসিনের পাশে দাঁড়ালো। দুই বন্ধু একসঙ্গে চা খেতে খেতে সামনে এগিয়ে গেল। তন্ময় এক জায়গায় দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিয়ে বলল, মন্ত্রী সাহেব, কি অবস্থা বলুন দেখি। তন্ময় অবাক হওয়ার ভান করে বলল, কি বলিস? মন্ত্রীকে মন্ত্রী বলবো না? না, বলবি না। আর একবার যদি বলিস তোর বোনকে বিয়ে করবো না শালা। তন্ময় ঠোঁট গোল করে হাওয়া ছেড়ে বলল, আমার বোন তোকে বিয়ে করলে তো? তোর বোনকে সামলানোর মতো পুরুষে পৃথিবীতে একজনই আছে। তন্ময় কৌতুক করে বলল, এইভাবে বলিও না কথা, বোন জানলে পাইবে ব্যথা। তাসিন চায়ের কাপটা রেখে বলল, এত জেদ ওর কোত্থেকে আসে রে ভাই, কবে যে মানাতে পারবো। ডিরেক্ট বিয়ে করে নে। চিন্তা করিস না, আমি কি একবার কথা বলে দেখবো? না রে, ও কতদিন পারে তাই দেখে। তাই বলে এইভাবে আর কতদিন? যতদিন না তোর বোন বুঝবে। আচ্ছা শোন, তোর পড়াশোনা কাজকর্মের কি অবস্থা? এই তো চলছে। বাসা চল, কতদিন যাস না। মা শুধু বলে তন্ময় আসে না কেন। তোর জন্য শালা আমি বকা খাই। এখনো বোন দিলাম না আর শালা বানিয়ে দিলি। তোর বোনকে তো আজ হোক বা কাল পাবই। সিন তন্ময়কে নিয়ে বাড়িতে ঢুকলো। তাসিনের মা তাহমিনা বেগম তন্ময়কে দেখে ভীষণ খুশি হলেন। বাড়ির সবাই তন্ময়কে খুবই আদর করেন। ছোট থেকেই তন্ময়ের এই বাড়িতে যাওয়া আসা। তাসিনের দুই চাচি তন্ময়কে দেখে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। মেচুমা, তোমাদের ভুলে যেতে হলে আমার স্মৃতিশক্তি হারাতে হবে। তাসিনের মেঝুমা হেসে বললেন। তন্ময় মাথা নিচু করে হাসল। জুই বাচ্চাটা এসে তন্ময়ের আঙ্গুল ধরে বলল। তন্ময় জুইকে কোলে তুলে নিয়ে হাসি মুখে বলল, এই যে ভাইয়া, তোমাকে দেখতে এসেছে শোনা। তোমার মৌসুম খুব ভালো আমরা সবাই জানি। তিহান পচা, আমি পচা, আর কে পচা লাগে? তাসিন পচা, তাই না? তাসিন বুকের উপরে দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে ঠোঁট টিপে হাসছে। তন্ময় আসলে এই বাড়িতে দ্বিতীয় উৎসব লেগে যায়। তার মা চাচিরা তন্ময়ের গানের ভক্ত। ছেলেটা দারুণ গান গায়। তন্ময়ের বাবা বেঁচে নেই। দুই ভাই বোন তন্ময় আর তন্নি। তাদের মা স্কুল টিচার। তন্নি আর রশনি একই সাথে পড়াশোনা করে। সেই সূত্রে প্রায় সময় তন্নি ও রশনির সাথে এই বাড়িতে আসে। মিশনের 2 দিন থেকে জ্বর। রশনি শত বাহানা খুঁজেও ওই বাড়িতে যেতে পারছে না। পাশাপাশি দুটো বাড়ি হলেও আগের মতো এখন আর সবসময় যেতে পারে না। কারো চোখে পড়ে যাওয়ার ভয় পিছু ছাড়ে না। মৌসি ফুপি কেউ বাড়িতে নেই। এই পর্যন্ত একটা বুদ্ধি বের করল। আমরার আচার বানিয়ে নওশিনকে আচার দেওয়ার বাহানায় আখিকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে গেল। মৌসির চাচি আর নওশিনের মা রান্নাঘরে রান্না করছেন। রশনি এসে নওশিনের খোঁজ করতেই মিশনের আম্মু বললেন, দেখো নওশিন, মিশানের রুমে ছেলেটা জ্বর এসেছে। নিশান, নওশিন সবাই এক জায়গায় আড্ডা দিচ্ছে। রশনি আচারের বাটিটা সঙ্গে নিয়ে উপরে চলে গেল। 3 জন বসে লুডো খেলছে। রশনিকে দেখে নওশিন হেসে ফেলল। দ্রুত বসো তো, তোমাকেই মিস করছিলাম। 3 জনে লুডো খেলে মজা নেই। রশনি আখিকে পাশে নিয়েই খাটে বসল।
মিশনের অসুস্থতায় শুকিয়ে যাওয়া শুকনো মুখটা দেখে তার বুকের মধ্যে কেমন যেন করে উঠল। মায়া মায়া চোখে তাকিয়ে আচারের বাটিটা মিশনের দিকে এগিয়ে দিল। নওশিন আর নিশান লুডোর গুটি মিলিয়ে ঘরে দিতে ব্যস্ত। এইদিকে মিশান আর রশনির চোখে চোখে শতখানেক কথা আদান প্রদান হলো। সপ্তাহখানেক হয়ে গেল মৌসির যশোরে আসা। আজকে মৌসির শ্যুট শেষ হয়ে যাবে, বিকেলেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে তারা। বৃষ্টিতে ভেজা সিনটুকুতেই 2 দিন পার হয়ে গিয়েছে। যখনই শ্যুট শুরু করবে তখনই বৃষ্টি থেমে যায়। ডিরেক্টর চাচ্ছিলেন বৃষ্টির সময় যেহেতু এখন প্রকৃতির মাঝে শুটিং হোক, কৃত্রিমভাবে তো প্রায় শ্যুট করা হয়, কিন্তু অরিজিনাল প্রাকৃতিক একটা ভাইব এই সিনটার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। বাকি শ্যুটও আজ শেষ হয়ে যাবে। হিমেল শিকদার শুটিং সেটে দুপুরে খাওয়ার সময় মুনতাহার সাথে গল্প করছিল। আজকে এই মুভিটার শেষ শুটিং, নতুন মুভির কাজ হয়তো শীঘ্রই শুরু হবে। মৌসি এখনকার সময়ে জনপ্রিয় নায়িকা, সব ডিরেক্টর তাকে দিয়ে কাজ করাতে চান, কিন্তু মৌসি খুব ভেবেচিন্তে গল্পের প্লট শুনে তারপর এগোয়। এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যুক্ত হয়ে গানটার প্রতি কেমন অবিচার করা হচ্ছে, গানটাই তার লক্ষ্য ছিল। শখের বসে মুভি নিয়ে ভাবতে গিয়ে এখন জেদের বসে একের পর এক মুভিতে চুক্তিবদ্ধ হচ্ছে সে। মৌসি বাড়িতে আসার পর জানতে পারল আহসানুল চৌধুরীর বন্ধু তার ছেলের জন্য আফিয়াকে বিয়ের জন্য দেখতে আসবেন। এর আগে একদিন এসে আহসানুল চৌধুরী বন্ধুর দেখে গেছেন। কাল পুরো ফ্যামিলি আসবেন। মৌসি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে সোফায় পা উঠিয়ে বসল। নিশানের আম্মু চা করে আনলেন। সবাই চা খেতে খেতে গল্প করছিল। মৌসি বাড়ির সবার জন্য টুকটাক জিনিস এনেছে, ওইগুলো বের করে সবাইকে দিল। মুনতাহা ওই বাড়িতে সবার সাথে দেখা করতে গেলেন। ক্লান্ত লাগছে বলে মৌসি ঘুমিয়ে পড়ল। পরের দিন বিকেলে মৌসি মামার বাড়িতে গেল। গতকাল বাড়ি আসার পর থেকে এখনও কারোর সাথে সেভাবে দেখা হয়নি। তার ধারণা মন্ত্রী সাহেব এখন বাড়িতে নেই, হয়তো সংসদে বসে আছে। এইটা ভেবেই কালো একটা সালোয়ার কামিজ পরে হাসি মুখে হেলে দুলে তাসিনদের বাড়ির মধ্যে ঢুকল। কিন্তু এই হাসিটা বেশিক্ষণ টিকল না। যখন 10-15টা মানুষ ছাড়িয়ে মন্ত্রী সাহেবকেই আগে চোখে পড়ল, তখনই ঠোঁট থেকে হাসি মিলিয়ে গেল তার। চৌধুরী বাড়িতে আজ খুশির আমেজ। চৌধুরী কতগুলো বছর পর এ বাড়িতে বিয়ের অনুষ্ঠান হবে। এই বাড়িতে শেষ বিয়ে হয়েছিল তাসিনের ছোট চাচ্চুর। তারপর থেকে এতগুলো বছর বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়নি। এবার পর বাড়ির ছেলে মেয়েগুলোর সিরিয়াল আছে। বিয়ের কথা হওয়ার পর থেকে সবাই যতটা খুশি ঠিক ততটাই মনের মধ্যে বিষণ্ণতা। মৌসি চৌধুরী বাড়িতে ঢোকার আধা ঘন্টার মধ্যে জরুরি একটা কল আসায় তাসিন বেরিয়ে যায়। তাসিন বেরিয়ে গেলেই মৌসির বুলি ফোটে, পুরো বাড়ি মাতিয়ে ফেলে। মৌসি আসার আগেই ছেলেপক্ষের মেহমানরা চলে এসেছিল। আহসানুল চৌধুরী বন্ধুর পুরো পরিবার এসেছে। আহসানুল চৌধুরী বন্ধু এবং তার স্ত্রী আর তাদের একমাত্র ছেলে মুন্না মাহফুজ, আর তাদের 2 মেয়ে মারিয়া আর মিমি। মৌসি যখন এ বাড়ি আসে, মারিয়া আর মিমি মৌসিকে দেখে লাফিয়ে উঠেছিল। মৌসিকে যে এইভাবে দেখতে পাবে কল্পনাও করেনি তারা। আহসানুল চৌধুরীর সাথে তার বন্ধুর বন্ধুত্বটা অফিসের কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। 2 পরিবারের মধ্যে আগে থেকে সখ্যতা ছিল না। মৌসি যে এই পরিবারেই এতটা নিকটের এটা জানা ছিল না। তাসিনকে সামনাসামনি দেখে যতটা না খুশি হয়েছে, মৌসিকে দেখে অবাক আর খুশি দুটোই অনেক বেশি হয়েছে। তাসিন নতুন উপদেষ্টা হয়েছে, এইটা পুরো দেশবাসী জানে, কিন্তু মৌসি কোন পরিবারের এবং কোথায় থাকে তা খুব কম মানুষই জানে। মৌসিকে দেখে মারিয়া আর মিমি আবেগে আপ্লুত হয়ে গিয়েছে। মৌসি বড়দের সালাম দিয়ে ওদের কাছে গিয়ে দুজনকে আলিঙ্গন করল। আলিঙ্গন করার সময় মৌসি বুঝতে পারল দুজনের রীতিমতো কাঁপছে। মৌসি তাদের শান্ত হতে বলল। এই ফ্যানগুলো যে এত ভালোবাসে, মৌসি নিজেই আপ্লুত হয়ে যায়। বড়রা কথাবার্তা বলে বিয়ের বিষয়টা পাকা করে ফেলল। সামনের সপ্তাহে এঙ্গেজমেন্টের ডেট, ওই দিনেই বিয়ের ডেট জানিয়ে দেওয়া হবে। শুভ কাজে কেউ দেরি করতে চায় না। মৌসির কাজের শিডিউল পড়ে যাওয়ার সম্ভাবনাও আছে। আলাপ আলোচনা করে সবার মতামত নিয়ে বিয়ে পাকা করা হলো। শুধু মতামত নেওয়ার প্রয়োজন পড়ল না আফিয়ার, তার মুখে কোনো কথাও ফুটল না। সারাটা দিন মাথা নিচু করে চুপচাপ বসে রইল। রাতে যখন সবাই বাড়ির সামনে খোলা বারান্দায় আড্ডায় ব্যস্ত, তাসিন তখন আফিয়াকে নিজের ঘরে ডাকল। এখানে বস। আফিয়া তাসিনের পাশে বসে হাতের নখ খোঁচাচ্ছে।
তার মাথাটা নিচু, চোখ জোড়া ফ্লোরে নিবদ্ধ। তাসিন হাত থেকে ল্যাপটপটা নামিয়ে আফিয়ার দিকে ঘুরে বলল, মা বাবা যে সিদ্ধান্ত নিক, তোর যদি অমত থাকে আমাকে বল। এখন এমন কিছু হয়ে যায়নি, হাতের বাইরেও কিছু যায়নি। বাবু চক্রে বললেন আঙ্কেল আসতে চাচ্ছেন, তোকে একটু দেখবেন। তাড়াহুড়ো করে বাইরে চলে যাওয়াতে বাবাকে বলেছিলাম আচ্ছা আসুক, আমি দুপুরের মধ্যে চলে আসবো। দুপুরও জরুরি কল আসে বেরিয়ে যেতে হয়েছে। এর মধ্যে বাবা চাচুর এঙ্গেজমেন্ট ডেটও ঠিক করে ফেললেন। বাবা যা করেছেন ভেবেই করেছেন জানে। তারপরও তোর কোনো পছন্দ বা অমত থাকলে আমাকে বল, আমি বাবা চাচুদের সঙ্গে কথা বলবো। আফিয়া দম বন্ধ হয়ে আসা নিঃশ্বাসটা নিজের সর্বস্ব দিয়ে আটকে রাখল। এই দম বন্ধ হওয়া, কান্না আটকানো তপ্ত দীর্ঘশ্বাস সে কাউকে শোনাতে চায় না। মাথা নিচু করে ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে কোনো রকমে বলল, না ভাইয়া, তেমন কিছুই নেই। তাসিন একটা স্বস্তির শ্বাস নিল। এমন হঠাৎ করে বিয়ের কথাবার্তা এত দূর এগিয়ে নেওয়াতে চিন্তায় পড়ে গিয়েছিল সে। রোশনির প্রেম বিষয়ক ব্যাপারটা অনেক আগে থেকেই তাসিন জানে, কিন্তু এখন পর্যন্ত আফিয়ার বিষয়ে এমন কিছু দেখেনি। খুব শান্তশিষ্ট চাপা স্বভাবের মেয়েটা, নিজেকে কাউকে বুঝতে দেয় না। আফিয়ার কথা শুনে তাসিন চিন্তামুক্ত হলো। আফিয়াকে বাড়ির সবার কাছে যেতে বলে। সে আবার ল্যাপটপে মনোযোগ দিল। আফিয়া দৌড়ে ছাদে গিয়ে দু হাতে ওড়না দিয়ে মুখ চেপে ধরে ডুকরে কেঁদে উঠল। সে কান্না রাতের আকাশের আধারেই মিলিয়ে গেল। কেউ আর দেখল না। আফিয়াকে আজ কলেজে যেতে নিষেধ করেছিল বড়ি মানুষ, কিন্তু জরুরি কাজ আছে বলে আধা ঘন্টার জন্য আফিয়া বের হয়েছিল তার প্রিয় মানুষটার সাথে দেখা করার জন্য। আজ শুধু তার প্রিয় মানুষটার পা দুটো ধরতে বাকি ছিল। তারপরও তার প্রিয় মানুষটা তাকে নিজের করে রাখতে রাজি হলো না। সে রাজি করাতে পারল না তার প্রিয় মানুষটাকে। এক বুক আশা নিয়ে তার কাছে গিয়ে শূন্য হাতে ফিরতে হলো তাকে। আগে যে মানুষটা মুখ ভার দেখলেও কেঁপে উঠত, পাগল হয়ে যেত মন ভালো করার জন্য, জীবনের রিস্ক নিয়ে প্রাচীর টপকিয়ে দেখা করতে আসতো শুধু প্রিয়তমার মন খারাপ দেখে, সে মানুষ আজ প্রিয়তমার চোখের পানি দেখেও চোখের পানি মুছিয়ে দিল না। বুকে টেনে নিয়ে বলল না আমি তো আছি, এত চিন্তা কিসের। সে মানুষটা নির্লিপ্ত ভাব ধরে বসে রইল। আফিয়া তার ভালোবাসাকে বোঝাতেই পারল না। তাকে ছাড়া যে তার পুরো পৃথিবীটা এলোমেলো। আফিয়ার সিঁড়ি ঘরে কারো পায়ের শব্দ পেয়ে সিঁড়ি ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে চোখ মুছে নিল। রোশনির কথা শোনা যাচ্ছে। আফিয়া রোশনি বলে ডাকতে যাবে তখনই একটা পুরুষ কণ্ঠস্বর কানে আসলো। তোমাদের সিঁড়ি ঘরের দরজা খোলা থাকে নাকি? না তো, দাঁড়াও, কথা বলো না, কেউ আসছে কিনা আগে দেখি। রোশনির সন্দিহান চোখে পুরো ছাদটা পরখ করে নিল, শুধুমাত্র দরজার আড়ালটা বাদে। না তো, কেউ নেই, হয়তো কেউ এসে খুলে রেখে চলে গেছে। মিশান রোশনির হাতটা হ্যাঁচকা টেনে কোমরে জড়িয়ে বুকের কাছে টেনে নিয়ে আসলো। জানগো? রোশনি কাঁপা কাঁপা গলায় বলল, বলো। একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ আছে, কোনটা আগে বলবো? বলো। গুড নিউজটা আগে বলো। গুড নিউজটা যদি অনেক বেশি খুশির হয়ে যায় তাহলে আজ আর ব্যাড নিউজটা শুনবো না। মিশান নিজের আরেক হাত দিয়ে রোশনির এক হাত শক্ত করে ধরে বলল, বলবো। তাড়াতাড়ি বলো, বেশি সময় থাকতে পারবো না। মিশান রোশনির চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, ভিসা পেয়ে গেছি। রোশনির আনন্দে চিৎকার করতে ইচ্ছে করল। নিজের বাড়ির ছাদ না হলে এতক্ষণে আনন্দে লাফিয়ে উঠত। মিশনকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়ে কিছুক্ষণ চুপচাপ জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। কিছু সময় কাটার পর মিশন বুঝতে পারল রোশনি ফুপিয়ে কান্না করছে। রোশনির আর মুখ ফুটে জিজ্ঞেস করতে হলো না ব্যাড নিউজটা কি। সে নিজে বুঝে নিয়েছে ব্যাড নিউজটা হলো তার মিশনকে না দেখে দিনের পর দিন পার করে দিতে হবে। একটু খুনসুটি করার সুযোগের অপেক্ষা আর করতে হবে না। ওই বাড়িতে যাওয়ার বাহানাও আর খুঁজতে হবে না। মিশন রোশনিকে জড়িয়ে ধরে সিঁড়িঘরের বাম পাশটায় নিয়ে গেল। এতক্ষণ সিঁড়িঘরের দরজার পাশেই দাঁড়িয়েছিল। যে কেউ চলে আসলে মুখোমুখি পড়ে যেতে হবে। মিশন ওই পাশটায় যেতেই আফিয়া টানা একটা শ্বাস নিল। মিশন আর রোশনির বিষয়ে কাজিন মহলের কেউ জানে না। জানলে কাজিনদের মধ্যে আর কারো জানতে বাকি থাকতো না। অন্য সময় হলে হয়তো আফিয়া মজা নিত,
মসজিদের জানাতো, কিন্তু আজ তারই বুকটা ভেঙে চৌচির। সে আর কাকে আনন্দের কথা বলে হাসি মজা করবে? ধীর পায়ে খুব সতর্কতার সাথে ছাদ থেকে নেমে আসলো সে। নিজের ঘরে এসে বাথরুমে ঢুকে চোখে মুখে পানি দিল। এত বড় পৃথিবী, এত বড় বাড়ি, কিন্তু তার একটু কান্না করার জায়গার বড্ড অভাব। মৌসি জুইকে কোলে নিয়ে আফিয়ার ঘরে আসলো। আপু, তোমাকে কখন থেকে খুঁজছি, বাড়ির সবাই ডাকছে তোমায়। রশনি কোথায়? আফিয়ার হঠাৎ করে রোশনির কথা মনে পড়ল। মৌসিকে উদ্দেশ্য করে বলল, রোশনির ঘরে গিয়ে দেখেছো? না আপু, ডেকে নিচ্ছি। আমরা নিচে যাই, চলো, রোশনিকে মেসেজ করছি। আফিয়া মেসেজ না দিয়ে একেবারে কল দিয়ে বলল, আমরা সবাই খোলা বারান্দায় বসে আছি, ঘর থেকে তাড়াতাড়ি বারান্দায় আসো। আফিয়া আগে কথা বলতে বলতে সামনে হাঁটছিল। মৌসির অবচেতন মন না চাইতেও তাসিনের ঘরের দিকে উকি দিতে মন চাইল। বিবেক বোঝার আগেই আবেগে পড়ে তাসিনের ঘরে উকি দিয়েও ফেলল। মন্ত্রী সাহেবের তীক্ষ্ণ দৃষ্টি মৌসির দিকে না তাকিয়েই বলল, এই ঘরটা তোর জন্য খোলা, এখনো কি তার কিছুই নেই। সোজা ঘরে ঢুকে যা ইচ্ছা করতে পারিস। ঘরের সাথে আমি ফ্রি আছি, আমার সাথেও চাইলে। মৌসি বুঝে উঠতে পারে না কি জিনিস এটা। চোখ তুলে না দেখেও বুঝে নেই কে উকি দিচ্ছে, আবার তাকে নিয়ে যা খুশি বলেও দেয়। মুখে কিছু আটকায় না। ছি! মৌসি, আফিয়া, আখি, রশনি, তোয়া, বিহান, তিহান, নিশান, আফিয়ার ছোট চাচি সবাই বারান্দায় চাদর বিছিয়ে বসেছে। রশনি মিশনকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। জুই মৌসির কোলের উপরে ঘুমিয়ে গিয়েছে। গল্প গুজবের মাঝে তিহান বলল, অনেকদিন মৌসির গান শোনা হয় না, আজ একটা গান শুনি, কি বলো সবাই? একসাথে সবাই হই হই করে উঠল। মানে হলো মৌসিকে এখন গান গাইতে হবে। এইদিকে তার মনটা ভালো নেই, সবাই গানও শুনতে চাচ্ছে। কিছুক্ষণ সময় নিয়ে চোখ বন্ধ করে একটা গান ধরল। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে। আমার এ মন তোমার মনের পাড়ায়, বোকাশোকা হয়ে আড়ালে আবডালে দাঁড়ায়। তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ, কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে। তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ, কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে। কেন যে তোমার সাথে মনের এত টান, কথা হয় নাই দেখেছি শুধু, তবু কিসের অভিমান। কেন যে তোমার সাথে মনের এত টান, কথা হয় নাই দেখেছি শুধু, তবু কিসের অভিমান। তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। তাসিন মাহমুদ বুকের সাথে দুই হাত ভাঁজ করে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মৌসি চোখ বন্ধ করে গান গাইছে। তাসিন এই সুরের প্রেমে 6 বছর আগেই পড়েছিল। এখনও সুরের মানুষটাকে মানানোতে ব্যস্ত সে। এই মেয়েটার দিকে তাকালেই মন্ত্রী সাহেবের পৃথিবী এলোমেলো হয়ে যায়। এত ছোঁয়ার চেষ্টা তারপরও বারংবার বৃথা হয়ে যায়। মৌসি যেমন আবেগ ঢেলে গানটা গাইল, এই গানের সুরের সাথে আসরে বসে থাকা অর্ধেক মানুষের মনে মন খারাপের স্রোত বয়ে গেল। মৌসি গানটা শেষ করে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইল। নিস্তব্ধতা বুঝতে পেরে মৌসির মনটাই খারাপ হয়ে গেল। নিজের মন খারাপের সাথে তাল মিলিয়ে এমন একটা গান গেয়েছে সে, যেইটাই সবার মন ভালো করার জায়গায় আরও খারাপ করে দিয়েছে। এইটা ভেবেই মৌসির মনটা আরও খারাপ হয়ে গেল। কিন্তু মৌসি এটা বুঝলো না, এই গানটা বলে শুধু মন খারাপ করেনি, আরও গভীরভাবে শোকাহত করেছে। এর মধ্যে মৌসির মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। শুরু করে দিল দুষ্টুমিতে ভরা আরও একটা গান। বরিশালের লঞ্চে উঠা লইব কেবিন রুম, বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম, ঠাইসা দিব একটা ঘুম, আমার হাতে মোবাইল ফোন, বন্ধুর হাতে ক্যামেরা, জিজ্ঞেস করলে উত্তর দেব সাংবাদিক আমরা, আদর করে আমার বলবে পিয়ারি হেতু, বন্ধু মোর বুকে লইয়া দিব একটা ঘুম। লাইনটা বলতে গিয়ে মৌসি হেসে গড়াগড়ি খেল। এতক্ষণ সবাই হাসি চেপে রেখেছিল। মৌসিকে হাসতে দেখে সবাই হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে সবার বুকে পিঠে খিল লাগার অবস্থা। তাসিনও নিজের হাসি সামলাতে না পেরে চলে গিয়েছে। এই মেয়েটা পারেও।
এই সময়ের জনপ্রিয় গায়িকা লুবনা মির্জার সাক্ষাৎকার নিচ্ছেন টক শোয়ের মাসাদ খান। হাসি ঠাট্টার এক পর্যায়ে মাসাদ খান বললেন। লুবনা মির্জা চমৎকার হেসে বলল, সময় হলেই পাবেন, সঠিক বলতে পারছি না, এইটা অবশ্য আমার দাদু বলতে পারবেন। মাসাদ খান হেসে বললেন। লুবনা আবারও চমৎকার একটা হাসি দিয়ে বলল, অবশ্যই, আপাতত না। লুবনা মির্জা খালি গলায় একটা গান গেয়ে শোনালো। দিনক্ষণ ভুলে যাই তোমারই অপেক্ষায়, তুমি আসছো বলে আমি নিজেকে সাজাই, আমি নিজেকে সাজাই, তুমি আসবে বলে তবু এলে না, তুমি এলে না, তুমি নিজেকে গোটাও, আমি তোমাতে রাঙাই, ভুল ভেবে ভুলগুলো বারে বারে সাজাই, নিজেকে ভুলে শুধু তোমাকে মানাই, শুধু তোমাকে মানাই, তবু এলে না, তুমি এলে না। লুবনা মির্জা টিভির পর্দায় গানটা শেষ করতে তাসিনের আম্মু তাহমিনা চৌধুরী মুখের শাড়ির আঁচল চেপে ধরে গুমড়ে কেঁদে উঠলেন। লুবনার টক শো দেখে আফিয়া তার আম্মুকে ডাকলো। যখনই লুবনাকে টিভির পর্দায় দেখে তাহমিনা তখনই কেঁদে আঁচল ভেজায়। লুবনা আজ তার দাদুর কথা বলাতে তাহমিনা আরও কান্নায় ভেঙে পড়লেন। 32 বছর আগে তাহমিনা চৌধুরী এক কাপড়ে মির্জা বাড়ি থেকে বের হয়ে এসেছিলেন। সেদিনটা এখনও চোখে ভাসে তার। আহসানুল চৌধুরী বেকার তখন ছিলেন, পারিবারিক অবস্থাও ভালো ছিল না। একদিকে তাহমিনা চৌধুরীর বাবারা আদিকালের জমিদার, এখনও সে ভাবমূর্তি বজায় রেখেছেন। তাহমিনা এক কাপড়ে আহসানুল চৌধুরীর হাত ধরে বাড়ি ছেড়েছিলেন। সেই সময়ে তাহমিনাকে সেদিনের পর থেকে কেউ আর খোঁজ নেয়নি। তাহমিনা চৌধুরীও সাহস করে আর মির্জা বাড়িতে হয়নি। আহসানুল চৌধুরী অনেক কয়েকবার নিয়ে যেতে চেয়েছেন, কিন্তু তাহমিনা চৌধুরী তার বাবার সামনে দাঁড়ানোর মতো মুখ রাখেননি। তাই আর কখনো মির্জা বাড়িতে যাওয়া হয়নি। লুবনা মির্জা তাহমিনা চৌধুরীর একমাত্র ভাইয়ের মেয়ে, যাকে কখনো ছুঁয়ে দেখতে পারেননি তিনি। তার ভাইয়ের মেয়ে দাদুর উপরে নির্ভরশীল, আর সে কি করেছিল এটা ভেবে ডুকরে কেঁদে উঠলেন তিনি। হাসানুল চৌধুরী বাড়িতেই ছিলেন। তাহমিনার কান্নার শব্দে নিচে নেমে আসলেন। এতক্ষণ আফিয়া কান্না থামানোর চেষ্টা করছিল, বাবাকে দেখে সরে দাঁড়ালো। তাহমিনা কাঁদছো কেন, কি হয়েছে? মেজমা, ছোট মা, রশনি, বিহান সবাই দাঁড়িয়ে আছে। হাসানুল চৌধুরী টিভির দিকে তাকিয়ে লুবনাকে দেখে আর বুঝতে বাকি রইল না কি হয়েছে। সবাইকে যার যার কাজে যেতে বলে হাসানুল চৌধুরী বললেন, তোমাকে এইভাবে কান্না করতে দেখলে নিজেকে বড্ড অপরাধী লাগে তাহমিনা। এই অপরাধবোধ আমাকে ভিতর থেকে শেষ করে দেয়। তোমাকে কতবার বলি চলো ওই বাড়িতে যাই, তুমি রাজি হও না, আবার এইভাবে কান্না করো। এই অপরাধের বোঝা কাঁধে নিয়ে কি মরতে হবে আমার? তাহমিনা চৌধুরী আতকে উঠলেন, কান্না ভেজা কণ্ঠে বললেন, অপরাধ করেছি আমি, অপরাধের বোঝা আমি বয়ে বেড়াবো, তুমি কিছু করনি। কান্না করে কিছু হবে বলো? তার চেয়ে বরং আফিয়ার বিয়ের উপলক্ষে আমরা ওই বাড়িতে যাই, চলো। আমরা ভুল করেছি, কিন্তু কখনো ক্ষমা চাইতে যাইনি। অপরাধের উপরে অপরাধ করে চলেছি এখনো। তুমি না করো না, এটাই সময় দুই পরিবারের বন্ধন ঠিক করার। তাহমিনা চৌধুরী শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন। আজ এক কথায় রাজি হয়ে গেলেন এবং আনন্দে চোখ জোড়া চিকচিক করে উঠল তার। আগামীকাল মির্জা বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন। মাহিম, নিশান আর নওশিনকে সাথে নিয়ে শপিংয়ের উদ্দেশ্যে বের হয়েছে মৌসি। মৌসির হাতে এখন অফুরন্ত সময় আছে। হুট করে কখন ব্যস্ততা জেঁকে বসবে সে নিজেও জানে না। তাই এই ফ্রি সময় শপিং আর আফিয়ার জন্য গিফটগুলো কিনে রাখবে সে। অনেকটা সময় হাতে নিয়ে বের হয়েছে সে। সাদা সালোয়ার কামিজ পরেছে, ওড়নাটা মাথায় পেঁচানো, মুখে মাস্ক আর চোখে সানগ্লাস। পাবলিক প্লেসে মৌসি এখন আর স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না। কেউ চিনে ফেললে এত পরিমাণ ভিড় হয়। সে ভিড় ঠেলে বের হতে হলে আলু ভর্তা হবে নির্ঘাত। মৌসি সময় নিয়ে কেনাকাটা করল। মাহিম, নিশান, নওশিনকে তাদের পছন্দ মতো ড্রেস কিনে দিল। শপিং শেষে মৌসি বাইরে এসে দাঁড়ালো। মাহিম পার্কিং স্পট থেকে গাড়ি আনতে গিয়েছে। রাস্তার ধার ঘেঁষে একজন বৃদ্ধ লেবুর শরবত বিক্রি করছেন। আজ গরমও পড়েছে ভীষণ। শরবত দেখে মৌসি বৃদ্ধের দিকে এগিয়ে গেল।
পিছন পিছন নিশান আর নসীনও আছে। বৃদ্ধকে শরবত দিতে বলে মৌসি রাস্তার অপোজিটে তাকিয়ে দেখল মাহিম আসছে কিনা। বৃদ্ধ শরবত বানিয়ে এগিয়ে দিল। মৌসি আগে নিশান আর নসীনের হাতে দিয়ে নিজের গ্লাসটা হাতে নিল। মাস্ক অল্প একটু নিচের দিকে নামিয়ে শরবত মুখে দিয়েছে একটু। এরই মধ্যে আশেপাশের হইচই কানে আসতে পাশে তাকিয়ে দেখে তার দিকেই ছুটে আসছে সবাই। মৌসি তাড়াহুড়ো করে মাস্ক পরে জায়গা থেকে সরে যাওয়ার আগেই একদল লোক এসে ঘিরে ধরল তাকে। নিশান আর নসীন দুজন মৌসিকে আগলে দাঁড়িয়ে আছে। এই এতগুলো মানুষকে একটু দূরত্ব স্থানে দাঁড়াতে বলার মতো অবস্থায় নিশান আর নসীন ছিল না। সেলফি নিবে ভালো কথা, কিন্তু তারা সেইটা না করে হুড়োহুড়ি লাগিয়ে দিয়েছে। গা ঘেঁষে আসছে, যেন কোনো পকেট মার ধরেছে। মৌসির দম বন্ধ হওয়ার অবস্থা। মাহিম এসেও এতগুলো লোককে একা সরাতে পারল না। এত হইচই 2 মিনিটের মধ্যে মৌসির চারপাশ ব্লক হয়ে গিয়েছে। নিশানের দ্বারা সম্ভব নয় এই ভিড় ঠেলে মৌসিকে বের করে আনা। নওশীন মৌসিকে জাপটে ধরে আছে। নিশান 2 হাতের সাহায্যে যতটুকু পারছে সেফটি দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। মাহিম ভিড় ঠেলে মৌসিদের কাছে পৌঁছাতে পারছে না, রাস্তাও অনেকটা ব্লক হয়ে গিয়েছে। মাহিম মিশনের কাছে কল দেওয়ার জন্য রাস্তার অপোজিটে আসলো। এত হইচই কথা বোঝার উপায় নেই। এই সময় তাসিন বাড়ি ফিরেছে। রাস্তার এই অবস্থা দেখে চারিপাশে চোখ বুলিয়ে নিল। ড্রাইভারকে স্লো যেতে বলে গাড়ির কাছ নামিয়ে সামনে সাইড করে দাঁড়াতে বলল। এর মধ্যে তাসিন মাহিমকে দেখে হাত উঁচু করে ডাকলো। মাহিম তাসিনকে দেখে দৌড়ে আসলো। তাসিন নামতে নামতে বলল, কি হচ্ছে এখানে? ড্রাইভার মাহিমের আগেই বলল, স্যার, মৌসি আপামনি। মাহিম হড়বড় করে কিছু বলতে যাচ্ছিল, তার আগে তাসিন পেছনে থাকা বডিগার্ডগুলোকে নিয়ে সামনে এগিয়ে গেল। 1 মিনিটের মধ্যে তাসিন মৌসির কাছাকাছি এসে পৌঁছালো। তাসিনের গলার স্বর শুনে মৌসি মাথা উঁচু করে তাসিনকে দেখে। তাসিনের বুকে ঝাঁপিয়ে পড়ল। এইটুকু সময়ের মধ্যে কত যে খারাপ স্পর্শ পেয়েছে এটা শুধু সে আর তার সৃষ্টিকর্তা জানেন। মৌসির শুধু নওশীনকে নিয়ে ভয় হচ্ছিল, বুকটা কেঁপে উঠছিল। এখানে একই সাথে কিছু মানুষ আছে আর অধিকাংশ অমানুষের ভিড়। মৌসিকে ভিড় থেকে বের করে নিয়ে এসে গাড়িতে বসালো। মৌসি ঘেমে নিয়ে একাকার। এখনও তাসিনের হাতটা জাপটে ধরে আছে, মুখটা এখনও কাঁপছে। জনগণ তাসিনকে দেখে মৌসিকে রেখে তাসিনের উপরে ঝুঁকে আসছিল সেলফি নেওয়ার জন্য। বডিগার্ডের সঙ্গে কেউ পেরে উঠল না। বেশ খানিক জায়গা ফাঁকা করেই বেরিয়ে আসলো তারা। যেদিন থেকে তাসিন মন্ত্রীর আসনে বসেছে সেদিন থেকে আহসানুল চৌধুরী জোর করে তাসিনের জন্য নিজস্ব বডিগার্ড রেখেছেন। তাসিন মৌসি আর নওশীনকে নিজের গাড়িতে নিয়ে মাহিম আর নিশানকে মৌসির গাড়ি নিয়ে বাড়ি চলে যেতে বলল। বাড়ি ফেরার পথে তাসিন আইসক্রিম আর চকলেট নিয়ে নওশীনের হাতে দিল। নওশীন আর চোখে মৌসির দিকে তাকালো একবার। মৌসি একটু স্বাভাবিক অবস্থায় এসেই আগের রূপ ধারণ করে বসে রইল। তাসিন আর চোখে মৌসিকে দেখছে, আর মৌসি আনমনে আইসক্রিম খেয়ে যাচ্ছে। কোনো দিকে যেন আর নজর নেই। তাসিন জানালার বাইরে তাকিয়ে রইল। কিছুক্ষণ আগের দৃশ্যটা চোখে ভাসছে। আহসানুল চৌধুরী আর তাহমিনা চৌধুরী বিকেলে মির্জা বাড়ি এসেছেন। তাহমিনা চৌধুরী বাবার পা ধরে মাফ চাওয়ার আগে তাহমিনার বাবা লুৎফর মির্জা তাহমিনাকে চৌখাটে দেখে তার চোখ ভিজে গেল। কাপা কাপা হাতে তাহমিনার মাথায় হাত রেখে বাবা মেয়ে একসাথে কেঁদে উঠলেন। মান অভিমানের পাল্লা হালকা হলো। দোষ অপরাধ বোধ একপাশে রেখে 32 বছর পর দুটো পরিবার এক হলো। আহসানুল চৌধুরী সালাম দিয়ে মির্জা সাহেবের হাত ধরে ক্ষমা চাইলেন। 32 বছর পর বাবা মেয়ের সম্পর্ক ঠিক হলো। কেউই মনে মনে রাগ পুষে রাখেননি, কিন্তু কেউই এতদিনে মুখোমুখিও হননি। নীরবে অভিমান পুষে রেখেছিলেন শুধু। লুবনা মির্জা গানের রেকর্ডে গিয়েছিল। বাড়িতে ফিরে ড্রয়িং রুমে পরিচিত মুখটা দেখে চমকে উঠল। ধীর পায়ে বাবা মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। লুৎফর মির্জা লুবনাকে কাছে ডেকে পাশে বসতে বললেন। লুবনা দাদুর মুখের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, দাদু, ফুপি। তাহমিনা চৌধুরী লুবনার মুখে ফুপি ডাক শুনে লুবনার কাছে এগিয়ে গিয়ে বুকে টেনে নিলেন। লুবনা আবারও ফুপি বলে ডেকে জড়িয়ে ধরে অভিমানী স্বরে বলল, এতদিন কেন আসোনি ফুপি? দাদু, আমরা সবাই তোমার জন্য কত অপেক্ষা করেছি। তোমার ছবি আমি এতবার দেখেছি যে তোমাকে অন্ধকারে দেখলেও আমি চিনতে পারবো। তাহমিনা চৌধুরী লুবনাকে বুকে জড়িয়েই অনেকটা সময় বসে রইলেন।
আজ থেকে যাওয়ার জন্য সবাই খুব জোরাজুরি আজ থেকে যাওয়ার জন্য সবাই জোরাজুরি করলেন, কিন্তু তাহমিনা চৌধুরী থাকতে পারলেন না। সামনেই মেয়েটার বিয়ে, এই সময় মেয়েটাকে রেখে থাকতে পারবেন না তিনি। তাহমিনা ভেবেছিলেন বাবাকে মানাতে পারবেন না, বাবা তাড়িয়ে দিবেন। এই ভাবনাটাই মনে নিয়ে এখানে এসেছিলেন, তা না হলে আফিয়াকে সঙ্গে নিয়েই আসতেন। লুৎফর মির্জা তাহমিনাকে উপরে আসতে বললেন। মেয়েকে নিয়ে তিনি উপরে ঘরে বারান্দায় এসে দাঁড়ালেন। সাথে আহসানুল চৌধুরীকেও ডেকে নিলেন। জমি জায়গার কথা তুললেন, দুই ভাই বোনকে সম্পদ ভাগ করে দিয়েছেন এইটাও বললেন। তারপর বললেন, তাহমিনা। জি আব্বা, বলুন। লুৎফর মির্জা একটু সময় নিয়ে আহসানুল চৌধুরীর হাত নিজের হাতের মধ্যে নিয়ে বললেন, তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি ভাবছি লুবনার সাথে তাহসিনের বিয়ে নিয়ে কথা বলতে। আমি অনেক আগ থেকেই ভেবেছি এই অসিলায় এই আবদার নিয়ে তোমাদের কাছে যেতাম আমি। আহসানুল চৌধুরী কিছু বলার আগে তাহমিনা চৌধুরী বললেন, আপনি কেন থাকবেন আব্বা? আপনি যা বলবেন তাই হবে। তাহসিনের কাছ থেকে জেনে আমাকে জানিও। আমার তাসিম খুব ভালো ছেলে আব্বা, আর লুবনাও কত লক্ষ্মী। মেয়েটাকে আমার কাছে আজীবন রাখতে পারবো। আহসানুল চৌধুরী হ্যাঁ হু কিছুই দিলেন না। তাহমিনা বললেন, আব্বা, আপনারা তো অফিয়ালের বিয়েতে যাচ্ছেন, তখনই সবার সামনাসামনি বসে ডেট ঠিক করে ফেলেন। তার আগে তাহসিনকে জানিয়ে রাখো। আচ্ছা আব্বা। চৌধুরী বাড়িতে রাতের খাবার শেষ করে ড্রয়িং রুমে সবাই বেশ কিছু সময় গল্প গুজব করেন। মুনতাহা বেগমও এই সময়টায় ভাইদের সাথে বসে গল্প করেন। সকালে ভাইরা বেরিয়ে যান, বিকেলে ফেরেন। এই সময়টায় সবাইকে একসাথে পাওয়া যায়। বাড়ির বউরা থালা বাসন গুছিয়ে রেখে এসে বসল। আফিয়া, রশনি, তিহান, বিহান সবাই আছে, শুধু তোয়া আর জুই ঘুমিয়েছে। তাসিন ছোট চাচুর সাথে দেশ নিয়ে আলাপ আলোচনা করছে। তাহমিনা চৌধুরী এক ট্রে চা নিয়ে এসে বললেন, সবার জন্য আরও একটা খুশির খবর আছে। বাড়ির সবার উৎসুক চাহনি। তাহমিনা মুচকি হাসছেন। রশনি লাফিয়ে উঠে বলল, ও বড় মা, তাড়াতাড়ি বলো না। বলবো, দাঁড়াও, আগে সবাইকে চা দিয়ে নিই। সবাইকে চা দিয়ে তাহমিনা চৌধুরী মুনতাহা বেগমের পাশে বসলেন। তারপর বললেন, আব্বা তাসিনের সাথে লুবুমার বিয়ের কথা বলছেন, কয়দিন পর এসে পাকা কথা বলবেন। অফিয়ার বিয়ের পরপর তাসিনের বিয়ের। বাকি কথাটুকু তাহমিনা আর শেষ করতে পারলেন না। তাসিন সোজা হয়ে বসে দৃঢ় কণ্ঠে বলল, আম্মু, কার বিয়ে? কারণ আবার তোমার বিয়ের কথা বলেছেন তোমার নানু ভাই। কার কাছ থেকে শুনে সিদ্ধান্ত নিয়েছেন উনি? তাহমিনা চৌধুরী বিস্মিত হয়ে উঠে দাঁড়ালেন। উনি কাউকে বলছে তুমি, তোমার নানু ভাই হয়তো। আমার নিজের পরিবারের বাইরে আমার জীবনের সিদ্ধান্ত আমি কাউকে নেওয়ার অধিকার দেইনি আম্মু। এই সিদ্ধান্ত আমি আর তোমার আব্বু নিয়েছি। আহসানুল চৌধুরী বউ আর ছেলের শান্ত যুদ্ধের ময়দানে বলির পাঠা হয়ে দাঁড়িয়ে রইলেন। এই মুহূর্তে কি বলবেন বুঝতে পারলেন না। কোন দিকে কথা বললে পরিবেশ শান্ত করা যাবে এইটাও বুঝে উঠতে পারলেন না তিনি। আম্মু, তুমি কি কথা দিয়ে এসছো? তোমার নানু ভাই আমার কাছে আবদার করেছে, আর সবচেয়ে বড় কথা, লুবনা তোমার অযোগ্য নয়। এখানে যোগ্যতার কথা আসছে কেন আম্মু? তুমি রেগে যাচ্ছ কেন? তুমি আমার সাথে কথা না বলে তোমার বাবাকে কথা দিয়ে আসলে কেন? কারণ আমি যা বলবো তাই হবে, আর আমার সিদ্ধান্ত আমার কথা শুনতে বাধ্য। মুহূর্তের মধ্যে শান্তপূর্ণ বাড়িটা অশান্ত হয়ে উঠল। মা আর ছেলের কথার মধ্যে বাড়ির অন্য সদস্যগুলো কিছু বলার সুযোগ বা কি কথা বলবে কোনোটাই খুঁজে পেলেন না। কাউকে তোয়াক্কা না করে, কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে আহসানুল চৌধুরীর সামনে দাঁড়িয়ে তাসিন রাগ ও গাম্ভীর্য বজায় রেখে গনগনে স্বরে বলল, আব্বু, তুমি কাল ভোরেই তোমার বোনের বাড়ি তোমার ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাবা। তোমার বোনের মেয়েকে তোমার ছেলের বউ করে নিয়ে আসার দায়িত্ব তোমার। দ্বিতীয় কোনো কথা হবে না। 2 দিনের মধ্যে আমার ঘরে আমার বউ চাই।
আহসানুল চৌধুরী একবার বইয়ের দিকে তাকাচ্ছেন তো আরেকবার ছেলের দিকে। এইদিকে বইয়ের ছলছল চোখ, অন্যদিকে ছেলের গনগনে কণ্ঠস্বর। কোন দিকে যাওয়া উচিত বুঝে উঠতে পারছেন না তিনি। বাড়ি জুড়ে পিনপতন নীরবতা, সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। একটা সময় তাসিনের সাথে মৌসির খুব ভালো ভাব ছিল, কিন্তু একটা সময় পর সে ভাবটা আর নেই। ঝগড়াটাও করে না, কথাও বলে না। ভিতর এই নীরব যুদ্ধটা সামনাসামনি কেউ প্রকাশ না করলেও ভালোই বুঝতে পারে সবাই। তাদের মধ্যে আগের সেই ভাবটা আর নেই। কাজিন মহলে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, তাদের মধ্যে সেইটাও ছিল বলে সবার ধারণা। কিন্তু সবার অগোচরে দুজনের কত মিষ্টি মধুর সম্পর্ক গড়ে উঠেছিল তা সবারই অজানা। সবাই জানার আগেই মিষ্টি সে সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়েছে। কিন্তু তাসিন মৌসিকে বিয়ে করবে বা বিয়ের কথা বলছে, এটা শুনে প্রথমে সবাই বিস্ময়ে একে অপরের দিকে তাকাচ্ছিল। এমন কিছু তো তাদের নিয়ে বাড়ির কেউ কল্পনাও করেননি। মুনতাহা বেগম ভাইয়ের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন। তাসিন কথাটা বলে উপরে চলে গিয়েছে। আফিয়া, রশনি সবাই একে অপরের মুখে চাওয়াচাওয়ি করছে। তাদের দুটি মন একটা কথাই বলছে।